যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না নিভে যাওয়ারও ছায়া। প্রথম স্ত্রীর ফটো বুকে নিয়ে কেন কাঁদছিলেন হুমায়ুন ফারিদী? তিনি কি এমন ভুল করেছিলেন যার কারণে তাকে মৃত্যু পর্যন্ত কাঁদতে হয়েছিল? বন্ধুরা, হুমায়ুন ফারিদী তার প্রথম স্ত্রী এবং তার ছোট্ট মেয়ের সাথে কি এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল যার কারণে মৃত্যু পর্যন্ত তাকে কাঁদতে হয়েছিল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে হুমায়ুন ফারিদীর এমন কিছু গোপন তথ্য, গোপন ভিডিও আপনাদেরকে দেখাবো যা দেখার পর সত্যিকারের আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে হুমায়ুন ফারিদী তিনি কেন বিয়ে করেননি। যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি যা উত্তর দিলেন, বিয়ে করনি কেন? আবার বিয়ে করনি কেন? তোমার হাজবেন্ডের কথা বলো, তিনিও কি ডাক্তার? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না। আমি আগে প্রশ্ন করেছি, উত্তর তুমি আগে দেবে। জন্ম, মৃত্যু, বিবাহ তো মানুষের হাতে না। আমার কি সাধ্য আছে আরেকবার বিয়ে করি? মেয়েরা অনেক কিছুই পারে যা পুরুষের জন্য একেবারেই অসম্ভব। যেমন? এই যে তুমি বিয়ে না করে থাকতে পারোনি, অথচ এমন একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে আমরা একে অন্যের জন্য সৃষ্টি হয়েছি। তোমারও স্বামী সন্তান আছে, এটাই নিয়তি। মানুষ কখনো তার নিয়তি বদলাতে পারে না, কখনো না। আর হুমায়ুন ফরিদীকে মৃত্যুর আগে পর্যন্ত কেন শাস্তি ভোগ করতে হয়েছিল? কি ঘটনা ঘটেছিল তার সাথে? বাবার কোলে ছোট্ট ফুটফুটে এক মেয়ে, এত মায়া সে ছবির ভেতর যে মানুষ মাত্রই তা দেখে ভীষণ মুগ্ধ হতে বাধ্য। অথচ আদরের এই মেয়েকে ছেড়ে সুবর্ণার জন্য একদিন ঘর ছেড়েছিলেন ফরিদী। সে সংসার টেকেনি, নিঃসঙ্গতাকে আপন করেই শেষে ছাড়তে হয়েছে পৃথিবী। সারারাত ইসলাম দেবযানী হুমায়ুন ফরিদীর একমাত্র মেয়ে তিনি। লোকে বলে পরিবারের প্রসঙ্গ এলেই নাকি হুমায়ুন ফরিদী বলতেন, তিনজনকে ঘিরে আমি, সুবর্ণা ও দেবযানী। ৮০ দশকের শুরুর দিকে প্রথম ঘর বেঁধেছিলেন ফরিদী। পরিচয় থেকে প্রণয়, সে প্রণয় থেকে একসময় পরিণয়ে গড়ায় সম্পর্ক। বেলি ফুলের মালা গলায় দিয়ে ফরিদী বিয়ে করেন চাঁদপুরের মেয়ে মিনুকে। সে সংসারে আসে পরীর মতো ফুটফুটে মেয়ে দেবযানী। দেবযানী এখন অনেকটা বড়, কাজ করেছেন উইমেন বাংলাদেশের কমিউনিকেশনের অ্যানালিস্ট হিসেবে। ঘর বেঁধেছেন প্রাক্তন সংবাদ উপস্থাপক কাজী সাব্বিরের সঙ্গে। মিডিয়াতে ডানা মেলবার পরই মিনুর সঙ্গে সম্পর্কে এক ছন্দপতন ঘটে ফরিদীর। প্রথম নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব, এরপরই হঠাৎ মুক্তিযুদ্ধ এলো। যুদ্ধের পর আর ঢাবিতে না গিয়ে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে তিনি ইকোনমিক্সে ভর্তি হন। সেখানেই পান নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দ্বীনের সান্নিধ্য। তখন থেকেই শুরু হয় তার নাট্যাঙ্গনের পথ চলা। ঢাকা থিয়েটারের সদস্য হওয়ার পর সুবর্ণার সাথে পরিচয় হলো ফরিদীর। বন্ধুত্ব থেকে একসময় প্রেমে গড়ায় সম্পর্ক। অথচ অনেকে তখন ভাবত আফজাল হোসেনের সঙ্গে নাকি প্রেম করছেন সুবর্ণা। সে প্রেম একসময় পরিণতি পায় বিয়েতে। ভেঙে যায় সেই মিনু ফরিদীর সংসার। অথচ যার জন্য একদিন সংসারটি ভেঙে দিয়েছিলেন তিনি, সেই সুবর্ণা মুস্তফা আবার ছেড়ে গিয়েছিলেন ফরিদীকে। ২২ বছরের সংসার জীবন শেষে ২০০৮-এ এসে সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ একদিন বিচ্ছেদ ঘটে তাদের। একদিন এক টক শোতে সুবর্ণা মোস্তফা বলেন, ২২ বছরের সম্পর্ক ভাঙার কারণ বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। নির্মাতা বদরুল আনাম সুবর্ণার বর্তমান স্বামী। বয়সে তিনি এই প্রখ্যাত অভিনেত্রীর চেয়ে অনেকটা ছোট। সম্পর্কের মাঝে যে তাদের বোঝাপড়াটা দারুণ তা দর্শক প্রায় দেখতে পান। তাই হয়তো টিভি, পত্রিকা, টকশোগুলোতে বদরুল আনামের সামনেই ফরিদীর ব্যাপারে বেশ স্বচ্ছন্দে আলাপ করেন সুবর্ণা। ফরিদীকে এখনো মিস করেন এই অভিনেত্রী, স্বামী হিসেবে হয়তো নয়, তবে দাপুটে এই অভিনেতার অভিনয় ও সেন্স অব হিউমার, এই দুটো বিষয়ের অনুপস্থিতি তাকে নাড়া দিয়ে যায় আজও। ফরিদীর মৃত্যু হয় ধানমন্ডি আবাসিক এলাকার ৯ বাই রোডের ৭২ নম্বর বাড়িতে। অনেকে তো বলেন ভালোবেসে একদিন সুবর্ণাকে এই বাড়িটি গিফট করেছিলেন ফরিদী। বিচ্ছেদের পর তার কাছে আবার সেই বাড়িটি ফিরিয়ে দেন অভিনেত্রী। হুমায়ুন ফরিদীর মৃত্যুদিনে শহর মেতেছিল বসন্ত উৎসবে। দিনটি ছিল ফাগুনের প্রথম দিন। ২০১২-র ১৩ই ফেব্রুয়ারি বসন্তের নবগন্ধ মাখা সকালে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সুবর্ণা তখন শুটিংয়ের পথে চলেছিলেন। যাত্রাপথে খবরটা এসে পৌঁছায় তার কাছে। প্রাক্তন স্বামীর মৃত্যু সংবাদে ভীষণ আবেগতাড়িত হয়ে পড়েন। গাড়ি ঘুরিয়ে ছুটে আসেন ধানমন্ডির স্মৃতি বিজড়িত বাড়িতে। কিন্তু সুবর্ণা এসে পৌঁছানোর অল্প কিছু আগেই শ্রদ্ধা নিবেদনের জন্য ফরিদীকে নিয়ে যাওয়া হয় বিটিভিতে। প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ দেখাটা তাই সেদিন আর হয়নি এই অভিনেত্রীর।
বসন্তের সে দিনটিকে ভক্ত, দর্শক আর নগরবাসীর মাঝে এক মিশ্র ধরনের অনুভূতি দেখা গিয়েছিল। কেউ বলেছিলেন এই মৃত্যুর জন্য নাকি সুবর্ণা মোস্তফাই দায়ী, সুবর্ণার হিংসে, একাকিত্বই নাকি কেড়ে নিয়েছে ফরিদিকে। আর কেউ মনে করেছিলেন ফরিদির পুরনো সংসারের কথা, স্ত্রী কন্যাকে একদিন ছেড়ে এসেছিলেন বলেই নাকি নিয়তির পরিহাসে শেষ জীবনটা এমন কেটেছিল অভিনেতার। দর্শক, আর হুমায়ুন ফরিদির স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে হুমায়ুন ফরিদিকে তুমি কেন ডিভোর্স দিয়েছিলে, তখন তিনি যা বললেন, আপনি যদি অ্যালাউ করেন আমি কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। একটু আগে বলেছি না, ব্যক্তিগত আর প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা মোটামুটি ব্লেন্ডেড। নো ওয়ারিজ। যদি বকা না দেন আর কি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। অপি, তুমি একটা মানে দর্শক অপির কথা শুনবেন না, আমি বকা দেই না। সুবর্ণাপা আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা এবং নির্মাতা হুমায়ুন ফরিদি। তিনি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ অবশ্যই, কিন্তু আপনার অনেক ভালো বন্ধু, সহকর্মী, আপনি সহধর্মিণীও ছিলেন 22 বছর। 22 বছর। একটা প্রথমে একটা কথা বলেছ, ভালো বন্ধু, বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন যদি বলো কেন, অনেক কারণ। আর হুমায়ুন ফরিদি যেহেতু আর আমাদের মাঝখানে নেই, সো ওনার সম্পর্কে কোনো কথা বলাটা শোভন হবে না, কারণ ওনার পক্ষটি উনি সমর্থন বা ওনার কথাটি বলার স্পেসটি যেহেতু নেই, সুতরাং ওনার সম্পর্কে আমি বলতে চাই না। কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি আর ফরিদি উই আর ফ্রেন্ডস ফার্স্ট। আমরা ঢাকা থিয়েটার করেছি দীর্ঘদিন, তারপরে ফরিদির সাথে আমার প্রণয় এবং পরিণয়, এবং 22 বছর কিন্তু অনেক সময়, অনেক দীর্ঘ একটি সময়, তাই না? সুতরাং কোথাও একটি তার ছিঁড়ে গিয়েছিল। তো স্মৃতিকে ধরে রাখা ভালো। আর সম্পর্কের জায়গাটা কেমন হবে যে যদি এটা ওয়ার্কআউট করছে না তাহলে করছে না। একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে যদি আলাদা হয়ে গিয়ে সম্মান করা যায় দুজন দুজনকে, কি সমস্যা? জীবন তো মানুষের একটাই জীবন। এবং ওই ক্লিশের কথাই বলতে হয় যে জীবনটাকে সুন্দর করা দরকার। জীবন হচ্ছে এগিয়ে চলার নাম। জীবনের অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় মানুষ পিছনে ফেলে এগিয়ে যেতে হয় শুধুমাত্র জীবনের কারণে, তাই না? হুমায়ুন ফরিদি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনয় শিল্পী। হুমায়ুন ফরিদি তার উইটের জন্য প্রসিদ্ধ, তোমরা জানো। মানে কথা মাটিতে। সন্ধি কখনো মিট করেছো ফরিদিকে? আচ্ছা, আমি এদেরকে বলছি, এত উইটি একটা মানুষ। সব ঠিক আছে, কিন্তু ব্যক্তি জীবনে আমাদের বন্ধুত্বটি নষ্ট হয়ে গিয়েছিল। তো সম্মানটা অটুট রাখবার জন্যই মনে করো আলাদা হয়ে যাও। আর বন্ধুরা, হুমায়ুন ফরিদি ভালোবাসা নিয়ে এমন কিছু কথা বলে গিয়েছিল যে কথাগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি। অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয়ে, হার্টে ব্যথা করে, অনেকে পেটে ব্যথা করে, অনেকের মাথায়ও ব্যথা করে। তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন? সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে, এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধহয় পৃথিবীতে নাই। তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা একটু আপনার কাছ থেকে শুনি। এটা তোমার সুরসুরি জাতীয় একটা জিনিস, এটা আসলে বোঝানো সম্ভব না। তুমি হয়তো কাউকে ভালোবাসো বা কারো প্রেমে পড়েছো, তুমি তোমারটা তোমার মতো করে বুঝবে, আমি আমারটা আমার মতো করে বুঝবো। আচ্ছা, আপনার ওই যে ক্যামেরাম্যান যে আছে এখানে, কি নাম তোমার? হ্যাঁ, ছোটন। ছোটন। ছোটন ওর প্রেমের অনুভূতি যেটা ও বুঝবে, ওটা তো আমি বুঝবো না। আমি যখন বালক ছিলাম তখন প্রেম বলতে যেটা বুঝতাম, পরিণত বয়সে এসে আমি দেখলাম প্রেম আসলে অন্যরকম। পার্থক্যটা কি? পার্থক্যটা অনেক অনেক অনেক। আমাদের ধরো যেমন প্রথম প্রেমের যে অনুভূতি, সেটা হচ্ছে যে বই পড়ে, শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা ধারণা মাথায় ছিল
ওইটা আসলে প্রেমের অনুভূতি না। প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম, একেবারেই। এটা এক একজনের কাছে এক এক রকম, এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। বন্ধুরা, ভিডিওর লাস্টে হুমায়ুন ফরিদির মেয়ে এবং হুমায়ুন ফরিদির জামাই তারা লাইভে এসে হুমায়ুন ফরিদিকে নিয়ে এমন গোপন তথ্য খুলে দিল, সেই তথ্যগুলো এখন আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তাহলে। আপুকে ফরিদি স্যারের মেয়েকে। সালামালাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম সালাম, শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো ভালো আছে, ভালো আছেন? জি, আমরা প্রচন্ড খুশি হয়েছি যখন জানতে পেরেছি যে আমাদের এই উদ্যোগের সাথে হুমায়ুন ফরিদি স্যারের ফ্যামিলি ইনভলভ হতে যাচ্ছে। তো এটা যে আমাদের জন্য কত বড় একটা পাওয়া। তো আপু আমাকে একটু ফ্র্যাঙ্কলি বলেন তো, কেন মানে মানে হঠাৎ করে কেন মনে হলো যে ফরিদি স্যারের কিছু একটা নিয়ে এই করোনার এফেক্টেড মানুষদের জন্য কিছু করার যায় কিনা? ধন্যবাদ প্রথমে আমাকে এই উদ্যোগের সাথে সংযুক্ত করার জন্য। তো খুব ফ্র্যাঙ্কলি বললে, যদি বাবা বেঁচে থাকতেন তাহলে উনি হয়তো নিজেই এগিয়ে আসতেন এই উদ্যোগে বা যে কোনো উদ্যোগে এই মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো যেহেতু উনি নেই, ওনার অনুপস্থিতিতে আমি যতটুকু সম্ভব, আমার মনে হচ্ছে যেভাবে কন্ট্রিবিউট করা সম্ভব সেইভাবেই আমি চেষ্টা করেছি। তো সেই জায়গাটা থেকে মনে হচ্ছে এই উদ্যোগে ওনার নামটাকে জড়িত করার জন্য যদি ওনার একটা কোনো ব্যবহৃত জিনিস যদি দিয়ে আমরা এই উদ্যোগের সাথে সামিল হতে পারি, প্রবাবলি দ্যাট উড বি দ্য বেস্ট। তো সেই জায়গা থেকে আসা। আমার না খুব ইচ্ছা ছিল স্যারের কোনো লাইটার পাওয়া যায় নাকি, ওটা কি আপনারা খুঁজে পাননি? লাইটার খুঁজে পাইনি তা না, লাইটার আছে, কিন্তু আমার মনে হচ্ছিল যে চশমাটা বোধহয় আরো বেশি চমৎকার না? আমি বলছিলাম যে অর্থবহুল প্রচুর হবে। ইনবক্স আছে, আমরা স্যারের লাইটার নিব। চশমা ইজ অ্যামেজিং থিং। স্যারের স্যারের লাস্ট কয়েকটা ফটোগ্রাফিতে স্যার ওই চশমাটাই পরে আছে এবং চমৎকার। থ্যাংক ইউ আপনাদেরকে। লাইটারের ব্যাপারে আমার একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে যে ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাবা ভীষণভাবে স্মোক করতেন, যেটা একদম মানে ওনার শেষের দিকে স্বাস্থ্য এত খারাপ হয়ে যাওয়ার পেছনে যেটা একটা মূল কারণ ছিল। তো এই লাইটারটা আমি কাউকে দিয়ে এই কাজে আর উৎসাহিত করতে চাই না, এই জন্য লাইটারটা আমি দিব। মানে আমার মনে হয় যে এটা আমাদের দরকার ছিল, আমাদেরকে যারা ইনবক্স করছে তাদেরকে আমরা এই উত্তরটাই দিব। তা আপু, আজকে আমাদের প্রচুর কথা হবে। আমরা কোনো স্টোরিওটাইপ ম্যাগাজিন অনুষ্ঠানের মতো করতে যাচ্ছি না যে আপনার বাবার সাথে কি স্মৃতি মনে আছে, এই ধরনের কোনো টিপিক্যাল প্রশ্ন করব না। আমি চাচ্ছি আজকে একটু আড্ডা হোক, সেই গল্পগুলো উঠে আসুক যেখানে যে জিনিসগুলো আমরা অনেকে হয়তো জানি না। তো আমরা শুধু ফ্যামিলি মেম্বার না, আমরা চাচ্ছি ওই সময়ে স্যারের যারা খুব শুভাকাঙ্ক্ষী ছিল, কলিগ ছিল, ওদেরকেও একটু ডেকে আনতে। আমরা অনেক ভাগ্যবান, আজকে আমরা আফজান হোসেন স্যারকে পেয়েছি। আমি আপনার মানে ওনাকে একটু লাইভে আনতে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনার এই শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? ধন্যবাদ। এটা আমার নিজের নয়, সবাই যে বন্দি দশায় রয়েছি, এটার যে পরিবর্তনটা সেটা আকারে আকৃতিতে হয়েছে আর কি। স্যার এমনি সুস্থ আছেন? হ্যাঁ, এমনি ভালো আছি, অনেক ভালো আছি। স্যার আজকে আসলে আমরা কোনো প্রশ্ন করে উত্তর বের করবো এরকম কিছু না। আমরা চাই আপনার ভিতর থেকে প্রশ্নগুলো আসুক, অথবা আপনার ভিতর থেকে উত্তরগুলো আসুক, আপনার প্রশ্নের ভিতরে উত্তরগুলো লুকিয়ে থাকুক। তো আমরা দুটো একদম খুব প্রশ্ন না করলেই না, যেটা আমরা একটু রেডি করেছি আপনাকে জাস্ট টু কিক অফ, ইফ ইটস ওকে স্যার। আমরা পরিবারের কাছে জেনেছি যে আপনি ফরিদি স্যারের অন্যতম বন্ধুদের মাঝে একজন। তো আমরা আপনার কাছ থেকে এমন কিছু জানতে চাচ্ছি ফরিদি স্যারের ব্যাপারে যে আমরা আগে কখনো শুনিনি। যেমন হয়তো উনি কি রাগ করতেন, বা আদৌ রাগ করলে উনি কিভাবে নিজেকে সংযম করতেন, অথবা রাগ কি আদৌ করতেন, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে একটু যদি স্যার কথা বলেন। ধন্যবাদ এরকম একটা মহতী উদ্যোগের সঙ্গে আমাকে সম্পৃক্ত করবার জন্য। আর আরেক দফা ধন্যবাদ হচ্ছে এই যে আমি নিজে অভিনয় করি, কিন্তু আমি জানি মানুষ যথেষ্ট ভালোবাসে অভিনয় শিল্পীকে, কিন্তু সামাজিক বিভিন্ন কার্যক্রমে অভিনেতার যে মর্যাদাটা হওয়া উচিত সেটা আমাদের দেশে অধিকাংশ সময় সাধারণত আমরা দেখতে পাই না। এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করে একজন মহান অভিনেতাকে যে মর্যাদাটা দেওয়া হচ্ছে, সেটার জন্য আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদেরকে। ফরিদি আমরা বন্ধু হচ্ছে ফরিদি যখন অভিনেতা ফরিদি হয়ে ওঠেনি তখন থেকে, এবং তার সম্পর্কে বলা বোধহয় যতটা সময় পাবো বা পাই শেষ হবে না কখনোই। তবে শুরুতে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক গৌরবগাথা রয়েছে, এবং সেই সব
গৌরব গাথা সমতুল্য যোগ্যতা এই অভিনেতার ছিল। এবং একই সঙ্গে বলি যে এই রকম একজন মানুষের প্রয়াণ সাধারণত যেমন দুঃখময় বলতে হয়, আমি বলবো ততটা দুঃখময় নয়। এই মানুষটা যদি বেঁচে থাকতো, আরো বেশি বেঁচে থাকতো, তাহলে কি সে আর পেত? একজন অভিনেতার কিন্তু আর কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা নেই, শুধুমাত্র অভিনয় করার ইচ্ছা ছাড়া। আমরা এমন এক দেশে বাস করি, আমাদের ক্ষেত্রটাকে আমরা যথেষ্টভাবে প্রস্তুত করতে পারিনি যে তার সমতুল্য একজন অভিনেতার যে হৃদয়ের তৃষ্ণা সেটাকে আমরা পূরণ করতে পারি। যখন সেই ক্ষেত্রটা প্রস্তুত হয়নি, তখন একটা মানুষ হতাশার সঙ্গে বেঁচে থাকতো। সেই বেঁচে থাকাটা তারা আরো লম্বা করে যে তার বেঁচে থাকতে হয়নি, সেটার জন্য আমার দুঃখটা একটু কমে। একটু বলে নিতে চাই, যখন আমাকে বলতে দিলে ওর প্রসঙ্গে আমি তো থামতে পারবো না, আপনারা আমাকে থামাবেন। আমরা অনেকক্ষণ শুনবো। বলে নিতে চাই যে আমাদের আসলে বলে নিতে চাই যে আমরা যে বললাম যে আমরা ও যখন ফরিদি হয়ে ওঠে নাই তখন থেকে বন্ধু, সুতরাং আমাদেরকে যেভাবে মানুষ চেনে, তার চেনার আগের গল্পটা কেন, সেই চেনার আগের গল্প বললে সে মানুষটা কেমন সেটা বেরিয়ে পড়ে। আমি তখন মতিঝিল কলোনিতে একটা অ্যাপার্টমেন্টে থাকি, আমি ভাড়া করে থাকি। আমি কিছু আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমি একটু উপার্জন করতাম, কারণ আমি ছবি আঁকি, ইলাস্ট্রেশন করতাম, বুক কভার করতাম, সুতরাং আমার উপার্জন ছিল। আর আমার নাটক করা বন্ধুদের অধিকাংশ কোনো উপার্জন ছিল। তখন কিন্তু টেলিভিশনে সবাই অভিনয় করে না, টেলিভিশন থেকে সবার কম প্রাপ্তিও নেই। শুধু ওই বলা যেত না, ওই রাত্রেবেলা আছে যে আর থাকা দরকার, সে চলে আসছে। একদিন আমার ফিরতে দেরি হয়েছে, অনেক রাতে, সিঁড়িটা 5 তলা ছিল ওইটা অ্যাপার্টমেন্টটা, সিঁড়ি দিয়ে উঠছি, ওর কাশির শব্দ পারলাম যে ও এসেছে, কারণ সিঁড়ি ঘরে কোনো লাইট নেই। তো যখন 4 তলার উপরে উঠেছি, তখন আমি ওর কাশির শব্দ ওকে চিনেছি, আমার পায়ের শব্দ আমাকে চিনেছি। তারপর আমাকে নাম ধরে বললো, আফজাল। আমাকে, হ্যাঁ, তোর দেরি করলি কে? তারপর যাই হোক দরজা খুললাম, দরজা খোলার পরে সেদিন খুব দুঃখ ভাব ওর। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে কিরে, কি হলো তোর? তো আমাদের একটা বারান্দাও ছিল, সেই বারান্দায় বসেছি। ও কি হলো সেটার যে গল্প আমাকে বয়ান করা শুরু করলো, আমি ভাষা হারিয়ে ফেললাম। সেটা হচ্ছে ওর সৎ মা, সেই মা তাকে অনেক কষ্ট দেয়, এবং সেই কষ্টের গল্প কতটা কষ্টকর ভাবে বলা যায়, মানে ও বলতে থাকলো আর আমি চুপ করে থাকলাম যে এই প্রশ্নটা করলাম কেন ওকে। গল্প করে চলে গেল। আমি ফেস করতে পারছি না যে ঘরে যে ওকে দেখবো, সুতরাং আমি অপেক্ষা করলাম ও ঘুমিয়ে যাবে, আমি পরে যাব। তারপর সকালবেলা উঠলো, উঠে আমার দিকে তাকে হাসছে, তুই কি কালকে সব কথা বিশ্বাস করেছিস? আমি বলছি, মানে তোর বানানো গল্প বলেছিলি? এটা হচ্ছে ওর মজা, এটা হচ্ছে ওর আনন্দ যে একটা কিছু করলাম। তো আমার মনে হয় এই গল্পের মধ্যে আমাদের জীবনযাত্রা তখন কিরকম ছিল আর মানুষের জন্য কিরকম ছিল, সেটা প্রাথমিক একটা ধারণা যারা শুনছেন দেখছেন তারা পেলেন। আমার অত্যন্ত পছন্দের, আমাদের শ্রদ্ধেয়, আমার ভীষণ পছন্দের স্পোর্টস ফুটবল সাবির ভাই এই মুহূর্তে আমাদের সাথে আছেন। কাগজে কলমে বললে কি বলা উচিত, একেবারে মেয়ের জামাই। হ্যাঁ, সো এবং সাবির ভাই মজা করে বলে যে আমার আসলে দুটো নেশা, একটা আসলে হুমায়ুন ফরিদি। আমার মনে হচ্ছে সাবির ভাইয়ের মুখ থেকে আসলে শুনতে চাই। সো আরিফ ভাই, সাবির ভাই আমাদের সাথে আছেন। সাবির ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সাবির ভাই, এটা যদিও নিয়ম যে শ্বশুরের সম্পর্কে সবসময় ভালো ভালো কথাই বলতে হয়, কিন্তু আপনি শ্বশুর জামাই থেকে বের হয়ে একজন উনার ফ্যান হিসেবে আমি শিওর আপনি একটু, আই ওয়ান্ট ইউ টু স্পিক আপ, কারণ আমরা উনার পুরো বাংলাদেশ কিন্তু উনার ভক্ত। সুতরাং আপনি শ্বশুর হিসাবে ডোন্ট গেট বায়াস, আপনি একটু একদম ফ্যান হিসাবে আমি চাই আপনি কিছু কথা বলেন প্লিজ।
হ্যাঁ মানে প্রথম কথা যে আমি তো যা হোক খুব ভাগ্যবান যে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে সম্পর্কের খাতিরে। যাক মিমি আপু আর তারিকানা আঙ্কেল, আপনাদের আসসালামু আলাইকুম। আম, তো এটা আমার জন্য একটা বিশাল পাওয়া ছিল, এবং ওনাকে আমি খুব বেশি দিন কাছে থেকে দেখার সুযোগ পাইনি, 5 বছর। কিন্তু যেটা প্রীত বলছিল যে আমার আসলে হুমায়ুন ফরিদির নেশা হয়ে গেছে, সত্যি কথা। মানে আর ওনার ব্যাপারে একটা কথা আমি বলতে চাই, যে আমার একটা স্মৃতি, যে আমাদের বাসায় এসেছিলেন উনি একবারই। তো আমাদের যে বাসায় যিনি কাজ করেন আর কি, নাস্তা বানাচ্ছিলেন, এবং উনি খুব রাগ করে রুটি বেলছিলেন। তো আমার আম্মু খেয়াল করলেন যে সে খুব বিরক্ত। তো তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি বলছো এসব বিড়বিড় করে? বললো যে বদমাইশ ব্যাটার জন্য আবার আমার নাস্তা কেন বানাতে হবে? তো আমার আম্মু তাকে বোঝানোর চেষ্টা করলো যে এটা তো আরে ভাবির বাবা, কিন্তু সে এক পর্যায়ে বললো যে সে নাস্তা বানাতে পারবে না। তো পরবর্তীতে তাকে ওনার সামনে নিয়ে যাওয়া হলো, কিন্তু উনি বোঝে নাই যে এটা আসলে সে তো সেই বদমাইশ ব্যাটাকে স্ক্রিনে দেখে অভ্যস্ত, এবং পুরাটা সময় সে আমার ধারণা সে আমাদেরকে একটু জাজ করে ফেললো যে কি ধরনের মানুষজনের সাথে আমাদের উঠবস, আর ভাবির বাবাই বা কেমন। তো এটা একটা ব্যাপার। আর আরেকটা ছোট্ট কাহিনী বলি, যে আমি যে অফিসে কাজ করতাম, তো স্বাভাবিকভাবে উনি যখন বেঁচে ছিলেন সঙ্গত কারণে সবাইকে বলতাম না, এখন সব জায়গায় বলি, যেহেতু উনি নাই, ওনার কথা হয়তো কেউ মনে করবে, দুইটা স্মৃতিচারণ করবে, আমার ভালো লাগে, আগে বলতাম না। তো আমার অফিসে আমি লাঞ্চের জন্য দাঁড়িয়ে আছি, তো একজন আমাকে পাশে এসে দাঁড়িয়ে বললেন, সাবির ভাই আমাকে অমুক বললো যে আপনি নাকি হুমায়ুন ফরিদির মেয়ের জামাই। দেখেন তো কি সব বানায় বানায় কথা বলে। মানে আমি হুমায়ুন ফরিদির মেয়ের জামাই হব, এটা ওই লোকের পক্ষে মানে নেওয়া না। হুমায়ুন ফরিদির মেয়ের জামাই তো আসলে আকাশ থেকে নেমে আসবে কেউ, সে আমাকে সুযোগই দিল না। বলে মিথ্যা না, চাপা না। আমি বললাম যে ভাই মিথ্যা কথা, যে আসলে না, ওনার সাথে আমার সম্পর্ক নেই। তো আসলে এটা বলা যে ওনার অরাটা এরকমই ছিল আর কি, যে লার্জার দেন লাইফ একটা ব্যাপার। আর উনি মানে আমি তো বললাম যে আমি তো অত কাছ থেকে যতটুকু দেখেছি আর কি, যে ওনার মধ্যে একটু শো অফও ছিল, একটু কিং সাইজ ব্যাপারটা উনি পছন্দ করতেন আর কি, যে দেখাতে যে আমি হুমায়ুন ফরিদি। তো ওই ব্যাপারটা হি উড মেক শিওর যে উনি যেখানেই গেছেন সেটা উনি জানাবেন। তো আরেকটা ছোট্ট কাহিনী বলি, পরে আর সুযোগ যদি না পাই। একবার স্কোয়ার হসপিটালে উনি ভর্তি ছিলেন, তো আমি রুমে গেলাম, তো উনি বললেন যে চলো একটু ফ্যান কাল্টিভেশন করে আসি। তো আমি বললাম ফ্যান কাল্টিভেশন? বলে আসো আমার সাথে। তো বের হয়ে উনি একটু হাঁটাচলা করলেন, জানান দিলেন যে এই রুমে উনি আছেন, নার্সদের সাথে কথা বললেন, দেন ফেরত এসে মোটামুটি একটা ভিড় জমে